আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে হোম ট্যাবের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটি হোম ট্যাব, পাশে রয়েছে ইনসার্ট ট্যাব। তো ইনসার্ট ট্যাবের মধ্যে যে ফাংশনগুলো আছে, যে টুলবক্সগুলো আছে, আর হোম ট্যাবের মধ্যে যে টুলবক্সগুলো আছে এগুলার কিন্তু একটু ভিন্ন। তো ইনসার্টের জন্য ইনসার্টের সাথে যেগুলো আছে এগুলো আলাদা, আর হোমের সাথে যেগুলো আছে এগুলো আলাদা। তো আজকে আমরা হোম ট্যাবের মধ্যে এই যে ফন্ট বক্সটি রয়েছে এখানকার এই যাবতীয় ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। তো এখন এটা হচ্ছে হোম ট্যাবের মধ্যে ফন্ট ডায়লগ বক্সের মধ্যে যে ফাংশনগুলো রয়েছে এই কাজগুলো আমরা করব। তো আমার কার্সরটি এখানে রয়েছে, ইনসারশন পয়েন্টটি কিন্তু আমার এখানে আপ ডাউন করতেছে। আমি যদি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করি বা লেখার চেষ্টা করি, লেখাগুলো কিন্তু এখান থেকেই শুরু হবে। যেমন লিখলাম হোম, মাই হোম, তো সব লেখাগুলো কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, বুঝতে পারছেন? তো আমার এখানে যদি কোনো এখানে লেখা আছে যে বক্সটি, এটি হচ্ছে ফন্ট বক্স। এখানে যে ফন্টে আমরা লিখতেছি সেই নামটি এখানে দেখা যায়, এবং ফন্টের যতটুকু সাইজ, এই সাইজটা কিন্তু এখানে রয়েছে। এটি হচ্ছে ফন্ট সাইজ বক্স। এই বক্সে কিন্তু ফন্টের সাইজ দেখাবে। তো এই পাশে যেটি রয়েছে এটি হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু ফন্টের সাইজটা বাড়তেছে। তো আমরা এভাবে যত ক্লিক করব ফন্টের সাইজ কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে। তো এর পাশেরটা রয়েছে এটি হচ্ছে কিন্তু ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ ফন্ট সাইজটাকে ছোট করা। যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফন্ট সাইজটি কিন্তু ছোট হয়ে আসতেছে। এই পাশে রয়েছে এটি হচ্ছে চেঞ্জ কেস। এই যে এখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি তো আমরা মোটামুটি এখানে 5 ধরনের চেঞ্জ কেস দেখতে পারবো। একটি হচ্ছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়াট অ্যান্ড টগল কেস। এই 5টি অপশন এখানে রয়েছে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব পরে। তো এই পাশে রয়েছে ফরম্যাটিং, অল ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার অল ফরম্যাটিং। এই ফাংশনটি হচ্ছে আমরা যা কিছু ফাংশন অ্যাপ্লাই করব সব ফরম্যাটিং এখানে ক্লিক করলেই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, অথবা ফরম্যাটিংগুলো চলে যাবে। এই পাশে এটি বি যেটা রয়েছে এটি হচ্ছে বোল্ড। এর পাশে কিন্তু কিবোর্ড কমান্ড দেওয়া আছে, শর্টকাট Ctrl+D চাপলে আর এখানে ক্লিক করলে সেম কাজই করবে। আপনি মাউস দিয়ে এখানে ক্লিক করে যেটা কাজ করতে চান, আবার কন্ট্রোল চেপে ধরে বি প্রেস করলেও কিন্তু একই কাজটি হয়ে যাবে। তেমনিভাবে আইতে হচ্ছে ইটালিক, ইটালিকের জন্য কন্ট্রোল চেপে ধরে তারপরে আই প্রেস করতে হবে, তাহলে ইটালিকের কাজ হবে। এটি হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইনের পাশে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আমরা আন্ডারলাইনে আরও অসংখ্য অপশন খুঁজে পাবো, বুঝতে পারছেন? তো পাশে তারপরে রয়েছে স্ট্রাইক থ্রো। এটি হচ্ছে লেখার মাঝ দিয়ে একটি দাগ টেনে দেওয়া। তার এক্সের নিচে 2 দেখা যাচ্ছে, এটি হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর পাশে যেটি রয়েছে এটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো এর পাশে যে একটি বড় এ আছে এটি হচ্ছে টেক্সট ইফেক্ট বা টাইপোগ্রাফি। আর এই পাশে যেটি রয়েছে এটি হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আর পাশে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু টেক্সট হাইলাইট কালার জন্য একটি চার্ট পাবেন। এই চার্ট থেকে আপনি যে কোনো কালার নিতে পারবেন। আপনি যদি ভুলবশত এটা ইউজ করেন তো আপনি এটা এখানে নো কালার লেখা আছে, এখানে আসার পর নো কালারে দিলে কিন্তু কালার এখানে উঠে যাবে। তো পাশে যে বক্সটি রয়েছে এটি হচ্ছে ফন্ট কালার বক্স। এখানে যেমন লাল কালার আছে, ফন্টটা কিন্তু লাল কালারে সেট করা আছে। তো আমরা এই যে তীর চিহ্নটাতে ক্লিক করলে এরকম কালার চার্ট চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো কালারে ক্লিক করলেই কিন্তু কালারটি চলে আসবে। তো এখানে কাজগুলা কিন্তু সবগুলো কাজ কিন্তু দুইভাবে করা যায়, অপশনগুলোকে ব্যবহার আমরা দুইভাবে করতে পারি। আমি এখান থেকে হোমটা কিন্তু আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে তার আগে একটা কথা বলে নেই, আমি এখানে হোম লিখে ফেলছি। এখন আমার এই হোম লেখাটাকে লাল কালার করার প্রয়োজন পড়ছে। তো আমি এটা কিভাবে লাল করব? আমি এটা দুইভাবে লাল করতে পারবো। তো এখানকার প্রতিটা অপশন কিন্তু আমরা দুইভাবে ইউজ করতে পারবো। তো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমরা এখানে যতগুলো অপশন আছে আমরা দুইভাবে ব্যবহার করতে পারবো। এক হচ্ছে আমরা প্রথমেই সবগুলোকে সেট আপ করে দিয়ে আমি এখান থেকে ফন্ট চাচ্ছি যে এইটা ফন্টে নিব, লেখাগুলো এই ধরনের হবে, আর ফন্টের সাইজ হবে 20,
এবং এই যে এই দুইটা অপশন কিন্তু এখানেই ইউজ হচ্ছে, যে আমি যদি এটা ইনক্রিজ করি তাহলে ফন্ট সাইজ বাড়তেছে, আর এটা যদি ডিক্রিজ করি তাহলে ফন্ট সাইজ কমতেছে, তাহলে আমি 20 রাখলাম। আর এখান থেকে সেন্টেন্স কেসকে আমি দিলাম আপার কেস, ঠিক আছে। আপার কেস পরবর্তীতে আমি বলবো, আমি করে দিলাম ইটালিক, করে দিলাম আন্ডারলাইন, ইটালিক বোল্ড করে দিলাম আন্ডারলাইন, ঠিক আছে। এখান থেকে লাল যে আছে এখানে ক্লিক করে দিলাম রেড কালার। তো আমি এই অপশনগুলো সেট করে দিলাম। এখন আমি যা প্রেস করব সবগুলাই কিন্তু এই অপশনগুলোর মধ্যে যে অপশনগুলো আমি চালু করে রাখছিলাম এই অপশনগুলো কিন্তু এখন অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা এইভাবেও অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ পূর্বেই সব কিছুকে সাজিয়ে নিয়ে আমরা কাজটা করতে পারি। আবার আরেকটিভাবে হচ্ছে যে কাজ লেখার পর আমরা ওইগুলোকে সুবিধা মতো ইউজ করতে পারি। তো আমি এখানে এই অপশনগুলো কিন্তু শুরুতেই দিয়ে রাখছি যাতে আমরা যা কিছু লিখবো ওইগুলো অ্যাপ্লাই হবে। এখন আমি চাচ্ছি যে এই অপশনগুলো আমার দরকার নেই, তাহলে আমি কি করব, এখানে কার্সর রাখার পর এই অপশনগুলো আমি এখন উঠাই দিচ্ছি। যেগুলো যেগুলো ক্লিক করছিলাম এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম, এখান থেকে ফন্ট সাইজটা এরিয়াল ক্যালিব্রি করে দিলাম, আর ফন্ট সাইজ করে দিলাম 11। তো আমার এখন এটা যা লিখবো এই লেখাগুলো কিন্তু সেম এখানে যে অপশনগুলো যেভাবে রাখছি এইভাবেই চলে আসবে, বুঝতে পারছেন? তো এখন যদি আমি এখান থেকে যদি এখানে বোল্ডে প্রেস করি আর কার্সর আমার এখানে, আমি যদি এখানে বোল্ড দেই তাহলে আমি যা কিছু লিখবো সবগুলো কিন্তু বোল্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার যদি আমি এখানে ইটালিক দিয়ে রাখি তো যা কিছু লিখবো সবগুলো কিন্তু এরকম বাঁকা হয়ে আসবে, বুঝতে পারছেন? যদি আমি এখানে বোল্ড উঠাই দিয়ে শুধু ইটালিক দিয়ে রাখি তাহলে যা কিছু লিখবো সবগুলাই ইটালিক চলে আসবে। তো কার্সর এখানে রাখার পর যে অপশনগুলোতে আমরা পরিবর্তন করব সেই অপশনগুলাই কিন্তু ব্যবহার করা শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু প্রথমে এই অপশনগুলো ব্যবহার করার ততটা প্রয়োজন পড়বে না। তো আমরা স্বাভাবিকভাবে লিখে আসব মাই নেম ইজ মিলন। আমি এই লেখাটা কিন্তু লিখে রাখছি, এটা ডিলিট করে দিলাম, বুঝতে পারছেন? আমার এখান থেকে কিন্তু এই লেখাটা লিখছি। তো আমার এই লেখাটার এই যে এমটা কিন্তু বড় করা প্রয়োজন। তাহলে কি করব, আমি এই পুরোটাকে সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে আসে যদি সেন্টেন্স কেস দেই তাহলে কিন্তু দেখেন এখানে এমটা বড় হাতের হয়ে গেছে। সেন্টেন্স কেস মানে হচ্ছে প্রতিটা সেন্টেন্সের প্রথম লেটারটা কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা বড় ইউজ করি, অর্থাৎ ক্যাপিটালাইজ করতে হয়। তো আমরা কোনো সেন্টেন্স একটা প্যারাগ্রাফ লিখতেছি কিন্তু আমাদের হচ্ছে যে লেখার ক্ষেত্রে কোনো জায়গাও কিন্তু আমরা ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করি না, সবগুলা স্মল লেটারেই লিখে রাখছি। তো তারপর আমরা কিভাবে এগুলোকে সেন্টেন্সের প্রথম লেটারটা কিভাবে বড় করতে পারি, প্রথমে এই যে সেন্টেন্স কেসটা ব্যবহার করলে আমরা যে লেখাটা লিখছি সেই পুরো লেখাটাকে সিলেক্ট করার পর এখানে আসার পর যদি আমরা সেন্টেন্স কেস দিই তাহলে প্রথম লেটারটা কিন্তু বড় হাতের হয়ে যাবে বা ক্যাপিটালাইজ হবে। তো তারপরে হচ্ছে লোয়ার কেস, অর্থাৎ আমরা যদি প্রতিটা ওয়ার্ডকে যদি আমি ছোট হাতের করতে চাই, ধরুন আমার এই যে এইটাকে আমি বড় দিয়ে দিলাম, আবার এটাকেও আমি ক্যাপিটালাইজ করলাম, আবার এটাকেও আমি ক্যাপিটালাইজ করলাম। তো আমার এখানে সবগুলো একটু বড় ছোট হয়ে গেছে, কিন্তু আমার দরকার হচ্ছে সবগুলাকেই ছোট হাতের করার। তো আমরা এই যে লোয়ার কেস আছে এটাতে দিলেই কিন্তু সব ছোট হাতের হয়ে যাবে, অবশ্যই সিলেক্ট করার পর। তো তারপরে যে অপশনটি হচ্ছে আপার কেস, এটাতে যদি আমি সিলেক্ট করার পর যদি আমি এই অপশনটি ব্যবহার করি তাহলে হচ্ছে কিন্তু সবগুলাই কিন্তু আপার কেস হয়ে যাবে, দেখুন সবগুলাই কিন্তু আপার কেস হয়ে গেছে। তো আবার যদি আমি সিলেক্ট করার পর যদি এখান থেকে সেন্টেন্স কেস দিই তাহলে কিন্তু আপার কেস উঠে যাবে, যদি লোয়ার কেস দিই সবগুলাই ছোট হাতের হয়ে যাবে। আর এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, আমি এটা যদি ইউজ করি তাহলে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটি কিন্তু ক্যাপিটালাইজ হয়ে যাবে। আর এই পাশেরটি রয়েছে এটি টগল, সিলেক্ট করার পর যদি আমি টগল ইউজ করি তাহলে হচ্ছে যে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটি হচ্ছে যে স্মল লেটার হবে, বাকিগুলো কিন্তু বড় হাতের হবে, বুঝতে পারছেন? তো আমার এটা এখন সেন্টেন্স কেস দরকার, আমি সেন্টেন্স কেস করে নিলাম সিলেক্ট করার পর। তো আপনারা অবশ্যই ভাবতেছেন যে সিলেক্ট করব কিভাবে। তো আমার এই যে নাম এই পুরো অংশটা কিন্তু সিলেক্ট করা প্রয়োজন। তো আমার কার্সর অর্থাৎ ইনসারশন পয়েন্টটা কিন্তু এখানে আপডেট করতেছে। তো মাউসের যে পয়েন্টার আছে এটাকে নিয়ে আসবো এখানে, আনার পর কিন্তু লেফট বাটন যেটাতে ক্লিক, এই লেফট বাটনে আমি একবার কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পর মাউসটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসলেই কিন্তু এটি কিন্তু যে এই যে কালার পরিবর্তন হচ্ছে এটাই মূলত হচ্ছে সিলেক্ট। তারপরে ছেড়ে দিব, দেওয়ার পর যদি আমার এই লেখাটাকে যদি বোল্ড করার প্রয়োজন পড়ে তাহলে আমি এখানে ক্লিক করব, লেখাটি কিন্তু একটু বোল্ড হয়ে আসছে,
আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, লেখাটি বোল্ড হয়ে গেছে। তো আমার বোল্ড করার প্রয়োজন যদি না হয় তাহলে আমি বোল্ড উঠাই দেবো, তাহলে বোল্ড চলে যাবে। এই পাশে রয়েছে ইটালিক। সিলেক্ট করার পর যদি আমি ইটালিক দিই তাহলে সিলেক্ট করা সমস্ত অংশটা ইটালিক হয়ে যাবে। এখানকার প্রতিটা অংশই কিন্তু সিলেক্ট করার পর ক্লিক করলেই কিন্তু কাজ করে। আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আন্ডারলাইন। আমি যদি ইটালিক না নিলাম, ইটালিক উঠা দিলাম, এখন যদি আমার আন্ডারলাইন নেওয়ার প্রয়োজন পড়ে দেখেন নিচ দিয়ে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে। আন্ডারলাইনে কিন্তু আরও অপশন আছে, এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে আন্ডারলাইনে অনেক ধরনের স্টাইল আমরা দেখতে পারবো। তো এখান থেকে দিলে আমার ডাবল আন্ডারলাইন চলে আসছে। তো ডাবল আন্ডারলাইন নেওয়ার যদি প্রয়োজন না পড়ে তারপর সিলেক্ট, আবার এটাকে এইভাবে সিলেক্ট করার পর আসে নান করে দিলেই কিন্তু আন্ডারলাইন চলে যাবে। তো এখন আমার স্ট্রাইক থ্রোটা হচ্ছে লেখার মাঝ দিয়ে একটা কাটা দাগ চলে আসবে। তো আমার এই নামটাতে কেটে দেওয়া প্রয়োজন। তো আমি মাউসের কার্সরটা এখানে আনার পর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে একটু সামনের দিকে আস্তে আস্তে চলে আসলাম, এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি এটাকে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই লেখার মাঝ দিয়ে একটা স্ট্রাইক থ্রো চলে আসছে। আবার যদি এই অংশটা যদি আমার উঠানোর প্রয়োজন পড়ে তাহলে আমি এখান থেকে সিলেক্ট করার পর এটা ক্লিক করলেই কিন্তু উঠে যাবে। ক্লিয়ার? তো এখানকার প্রতিটা অপশনই কিন্তু এভাবেই কাজ করে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আর এই দুটো অপশন কিন্তু আমি এইভাবে দেখাচ্ছি। এই পাশের যে দুটো অপশন আছে এটি হচ্ছে সাবস্ক্রিপ্ট আর এটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো গণিতের ক্ষেত্রে কিন্তু এই দুটো প্রয়োজন পড়ে, এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আমরা পড়ছি কিন্তু। তো আমি এটা লিখে নিলাম প্রথমে, লিখে নেওয়ার পর কার্সর এখানে এনে কার্সরটা এখানে আনার পর এখানে ক্লিক করলে কার্সরটা এখানে আপডেট হচ্ছে। তারপর কিবোর্ড থেকে ব্যাক স্পেস বার যেটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু একটু অংশ ফাঁকা হয়ে যাবে। তো আপনারা এটা একটু মনে রাখবেন যে আমার মাউসের যে কার্সরটা এখানে যে আপডেট করতেছে আর মাউস পয়েন্টারটা আছে, আমি এটাকে যদি মাউসটাকে যদি এখানে ক্লিক করি তাহলে ইনসারশন পয়েন্ট এই যে আপডাউন করতেছে এটা চলে আসবে। তো আপনারা তো জানেনই এটা যেখানে আপডাউন করবে আমরা কিবোর্ড থেকে যা কিছুই লিখবো এই লেখাটা কিন্তু এখান থেকেই শুরু হবে। তো আমার লেখার দরকার এইখানে, তো আমি মাউসটা এখানে রেখে যদি ক্লিক করি তাহলে আমার ইনসারশন পয়েন্টটা কিন্তু এখানে চলে আসছে। তো কিবোর্ড থেকে আমি যা কিছু ক্লিক করবো এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে এই যে আপডাউন করতেছে এটাকে আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আসতে পারবেন। মাউসের পয়েন্টারটা নিয়ে এসে ক্লিক করলেই ওটা চলে আসবে। তো আমার এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে 2 লেখা প্রয়োজন, আমি 2 দিলাম। আবার আমার এখানে কিন্তু 2 এর দরকার, তো আমার ইনসারশন পয়েন্ট এখানে আপডাউন করতেছে। মাউসের যে পয়েন্টারটা আছে পয়েন্টারটা নিয়ে এখানে নিয়ে আসে ক্লিক করব, তাহলে ইনসারশন পয়েন্টটা এখানে চলে আসবে। তারপর আমি কিবোর্ডে 2 প্রেস করলেই 2 চলে আসবে। তো আমার এখন 2 লেখা 2টা নিচে রাখার দরকার বা উপরে রাখা দরকার। তো এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে আমি মাউসের কার্সরটা এখানে ক্লিক করলে এখানে চলে আসলো। আসার পর লেফট বাটন ক্লিক করে ধরে হালকা একটু সামনে চলে আসলেই কিন্তু এটা সিলেক্ট হবে। তো আপনাদের প্রথম হয়তো যে পুরাটাই সিলেক্ট হইতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরা করে আস্তে আস্তে করলেই কিন্তু সামান্য অংশটুকুই সিলেক্ট হবে। হওয়ার পর এখান থেকে যদি সাবস্ক্রিপ্টে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা এ স্কোয়ারে হয়ে গেছে। তারপর দেখেন এই অংশটা সিলেক্ট আছে না, এখন মাউস আমি যদি অন্য কোথাও ক্লিক করি তাহলে কিন্তু এটি চলে যাবে, মাউসের কার্সরটা শেষের দিকে চলে আসবে। আবার এখানে কার্সর এনে ঠিক ক্লিক করে ধরে সামনের দিকে চলে আসলাম, আসার পর এই অংশটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করলাম সাবস্ক্রিপ্ট। এখন এই সিলেক্ট করা অংশটা কিভাবে ডিলিট করবেন এটা কিন্তু আপনাদের কাছে একটু সমস্যা মনে হতে পারে, কিন্তু এটা খুব সহজ। জাস্ট মাউসের পয়েন্টারটা কোথাও এনে ক্লিক করলে এটা চলে যাবে, বুঝতে পারছেন? তো এই দুইটা অপশন আমরা ইউজ করলাম। তো আমার এখন এ স্কোয়ারটার প্রয়োজন নেই, কী করবো, আবার ওই যে এখানে কাউচরটা এনে ক্লিক করে সামনের দিকে নিয়ে আসলে সিলেক্ট হবে। তারপর এখানে ক্লিক করলে এটা উঠে যাবে। আবারও মাউসের পয়েন্টারটা এখানে ক্লিক করলেই ইনসারশন পয়েন্ট চলে আসবে। তারপর এটাকে ক্লিক করে ধরে সামনের দিকে আসলেই সিলেক্ট হবে। তারপর এখান থেকে এটা ক্লিক করলে এটা চলে যাবে, বুঝতে পারছেন? তো এইভাবে দেওয়াও যাবে নেওয়াও যাবে, অবশ্যই সিলেক্ট করেই দিতে হবে, সিলেক্ট করেই আবার উঠাই দিলেই উঠে আসবে। তো সাবস্ক্রিপ্টটা কীরকম, আমার এইটা হচ্ছে আমি এখানে লক লিখে রাখলাম, লক 10। তো আমার এই যে লক লেখাটা লিখছি এই লক লেখাটা নিচে দেওয়া দরকার। তো আমার কার্সরটা এখানে এনে ক্লিক করার পর কার্সরের ইনসারশন পয়েন্ট চলে আসলো। তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে সামনের দিকে চলে আসলাম, 10টা সিলেক্ট হয়ে গেছে। তারপর সাবস্ক্রিপ্টে ক্লিক করলেই নিচে চলে আসবে। তারপর মাউসটা কোথাও ক্লিক করলেই সিলেক্টটা চলে যাবে, বুঝতে পারছেন? তো আমার এখানে এটি হচ্ছে টাইপোগ্রাফি। তো আমরা এইটাতে আসি প্রথমে, এটি হচ্ছে ফন্টের কালার। এই যে ফন্টের কালারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালো কালারে রয়েছে। তো আমার এটা কালারটা চেঞ্জ করা প্রয়োজন, আমার নামের কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো ইনসারশন পয়েন্ট এখানে আপডাউন করতেছে, মাউসের পয়েন্টের এখানে এনে ক্লিক করলাম, ক্লিক করে
ধরে সামনের দিকে চলে আসলাম, আমার নামটা সিলেক্ট হয়ে গেল। এখানে তার এই যে এখানে চলে আসছে, এখানে দেখেন তীর চিহ্নতে ক্লিক করলেই কিন্তু অসংখ্য কালার চলে আসবে। তো এই একটা জিনিস দেখেন, এখানে এর নিচে কিন্তু কালো কালার আছে, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু কালো কালার হবে। তো আমি লাল কালার করতে চাচ্ছি, এখান থেকে লাল কালার দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু লাল কালার চলে আসছে। তো আমার এখানে মাইজিন যে লিখছি এটাকেও কিন্তু লাল কালার করার প্রয়োজন। কার্সর এখানে এনে সিলেক্ট করে ধরে ক্লিক করে ধরে সামনের দিকে আসলে চলে আসবে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু লাল কালার চলে আসবে, কারণ এখানে লাল কালার দেওয়াই আছে, এখানে ক্লিক করলে হবে। যদি কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আমি এই যে তীর চিহ্নটা ক্লিক করে এখান থেকে সুবিধা মতো কালার নিলেই কালার চলে আসবে। বুঝতে পারছেন? তো আর এটি হচ্ছে টেক্সট হাইলাইট কালার। তো আমার এখান থেকে সিলেক্ট করে নিলাম, তো আমার এই অংশটুকু হাইলাইট করা প্রয়োজন, তাহলে আমি মাউস এখানে এনে ক্লিক করে ধরে সামনের দিকে চলে আসলাম, সিলেক্ট হলো, এখান থেকে আসলাম, সেই হলুদ কালারটা দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখেন এটা কিন্তু একটু মার্কার পেন দিয়ে আমরা বইয়ের ক্ষেত্রে যে দাগানোর ক্ষেত্রে ইউজ করি সেই জিনিসটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। তো টেক্সট হাইলাইট কালার আবার উঠাবো কীভাবে, আবার এখানে এনে এই অংশটুকু সিলেক্ট করবো, করে এই যে তীর চিহ্ন আছে এখানে আসবো, আসার পর এখানে নো কালার আছে, এখানে ক্লিক করলে এটা কালার উঠে যাবে। বুঝতে পারছেন? আর এখানে যে টাইপোগ্রাফি রয়েছে এটি হচ্ছে আবার এটি সেম একই জিনিস, যেখানে ইউজ করবো সেটাকে সিলেক্ট করার পর টাইপোগ্রাফিতে আসবে, এভাবে এই ডিজাইনগুলোর মধ্যে যে কোনো একটা ডিজাইনে ক্লিক করলেই কিন্তু সেই সেম ডিজাইনটি হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখন আপনাদের আরেকটা জিনিস শেখায়, সেটা হচ্ছে সিলেক্ট, অর্থাৎ সিলেক্ট। সিলেক্ট সিলেক্ট হচ্ছে যে আমরা কিভাবে বিভিন্ন লেখাকে সিলেক্ট করতে পারি। তো আমরা কয়েকভাবে সিলেক্ট করতে পারি, সেটি হচ্ছে যে মাউসের কার্সরটা এনে ক্লিক করে ধরে সামনের দিকে আসলে সিলেক্ট, অথবা কার্সরটা সামনে এনে এই পাশে আসলেও কিন্তু সিলেক্ট হবে। বুঝতে পারছেন? এটা একভাবে সিলেক্ট হইল। আমরা আরও একভাবে সিলেক্ট করতে পারি, সেটি হচ্ছে যদি কার্সরটা আমি এখানে এনে মাউসের পয়েন্টটা যদি আমি এখানে এনে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটি সিলেক্ট হবে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। মাউসের পয়েন্টারটা এটা কিন্তু ইনসারশন পয়েন্ট এখানে আপডাউন করতেছে, তো মাউসের পয়েন্টারটা এখানে এনে যদি আমি একসঙ্গে দ্রুততার সাথে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে, কিন্তু অবশ্যই একটা ওয়ার্ড আকারে সিলেক্ট হবে। অর্থাৎ মাউসের পয়েন্টারটা আমি যেখানে এনে ডাবল ক্লিক করব ওই ওয়ার্ডটাই শুধু সিলেক্ট হবে। আর যদি আমি পুরো সেন্টেন্স বা পুরো ওয়ার্ডটা বা পৃথকভাবে কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে মাউসের এখানে এনে লেফট বাটন ক্লিক করে ধরে যত দূর আগাবো ঠিক সেভাবে সিলেক্ট হবে। যদি আমি আমার ডান পাশে যাই তাহলে ডান পাশেও কিন্তু সিলেক্ট হবে। কার্সর আমার মাঝখানে, আমি যদি এখন ক্লিক করে ধরে ডান পাশে মাউসটাকে নিয়ে আসি তাহলে ডান পাশে, আর ক্লিক করে ধরে যদি আমি বাম পাশে যাই বাম পাশে, আবার ডান পাশে আসি ডান পাশে সিলেক্ট হবে। তাহলে দুভাবে সিলেক্ট হলো, একটা হচ্ছে মাউস দিয়ে আর মাউস দিয়ে ক্লিক করে ধরে, আর একটা হচ্ছে ডাবল ক্লিক করে। তো ডাবল ক্লিক করে আমরা শুধু একটা ওয়ার্ডই সিলেক্ট করতে পারি। তো আর একটা সিলেক্ট হচ্ছে কার্সরকে এখানে এনে কিবোর্ডে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে যদি আমরা অ্যারো কি বাম অ্যারো কিটাকে যদি অবশ্যই শিফট বাটনটাকে চেপে ধরে থাকবেন, তারপর আর একটা হাত দিয়ে অ্যারো কিগুলো বাম পাশে যে অ্যারো কি আছে সেটাতে ক্লিক করবেন, এইভাবে একটা একটা করে দেখবেন যে একটি একটি করে লেটার সিলেক্ট হচ্ছে। তো আমরা এইভাবে সিলেক্ট হতে পারি, অবশ্যই শিফট বাটন ধরে। তো আমি কার্সরটা এখানে নিয়ে আসলাম, কার্সর আমার এখানে আপডেট করতেছে, শিফট বাটন ধরলাম, ধরে ডান পাশে অ্যারো কিটা ক্লিক করতেছি, আমার কিন্তু এই যে ধীরে ধীরে একটা একটা করে সিলেক্ট হচ্ছে। তো আমরা মূলত তিনভাবে সিলেক্ট করা শিখলাম। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, তাহলে কিন্তু সহজেই শিখতে পারবেন। তো আমরা তিনভাবে সিলেক্ট করা শিখলাম। তো মোটামুটি আমাদের এখানকার কাজ আমরা শিখলাম। তো এখানকার শুধু এই কাজটি আমাদের বাকি হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো আমরা সিলেক্ট লেখাটাকে সিলেক্ট করে এটার কালার এখান থেকে আসে লাল কালার করে দিলাম, তারপর এই যে এতটুকু অংশকে সিলেক্ট করার পর বোল্ড করে দিলাম, আর এই যে এখান থেকে সিলেক্ট করার পর আন্ডারলাইন করে দিলাম, এই যে আন্ডারলাইন, ঠিক আছে, আসেনি আবার দিচ্ছি, এই যে আন্ডারলাইন চলে আসছে। আর এই লেখাটার আমার ফন্ট চেঞ্জ করা দরকার, আমি এখান থেকে সিলেক্ট করার পর ফন্ট চেঞ্জ করে দিলাম, আমার এফবি এজেন্সি আসলো, ঠিক আছে।
এই হোম লিখলাম, এই লেখাটা আমার একটু বড় করা প্রয়োজন, এটাকে সিলেক্ট করলাম, করে এখানেও আমি কার্সর রেখে ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে ফন্ট সাইজ 16 লিখলে, লেখার পর ইন্টার দিলেই ফন্ট সাইজ 16 চলে আসবে। অথবা এই যে অ্যারো কিতে ক্লিক করলে আমি ডিফল্টভাবে ফন্ট সাইজ নিতে পারবো, অথবা এই যে ডিক্রিজ ফন্ট সাইজ আছে ইনক্রিজ, এটাতে ক্লিক করলে ফন্ট সাইজ বাড়বে। আবার এটাতেও যদি আমি ক্লিক করি তাহলে ফন্ট সাইজ ডিক্রিজ হবে, অবশ্যই সিলেক্ট করার পর। বুঝতে পারছেন? তো আমরা এই কাজগুলো এখানে অ্যাপ্লাই করছি। তো আমি পুরাটা সিলেক্ট করলাম, করে আমি যত কিছু অ্যাপ্লাই করছি এই সবগুলো আমার ডিলিট করা প্রয়োজন। এই যে ক্লিয়ার ওয়াল ফরম্যাটিং আছে, এটাতে ক্লিক করলেই যতগুলো ফরম্যাটিং ব্যবহার করছিলাম সবগুলো ফরম্যাটিং কিন্তু চলে গেছে। তো এটাই হচ্ছে মূলত ক্লিয়ার ওয়াল ফরম্যাটিংয়ের কাজ। তো মোটামুটি আমাদের এই যে ফন্ট নিয়ে আলোচনা হয়ে গেছে। তো আপনারা প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি ভালো করে দেখবেন, থেমে থেমে দেখবেন, তাহলে আপনাদের এটা অনেক সহজ মনে হবে। তো ধন্যবাদ, আজকে এতটুকুই।